লিগালির যে প্রথম সংস্কারটা করেছি, আমরা 20টা জেলার মধ্যে 12টা জেলাকে অপারেট করছি। এখন 3জন জাজ এখন নিয়োগ দিতে পারে নাই। তারপরও লিগাল এইডের মাধ্যমে ওই সমস্ত জায়গায় মামলা নিষ্পত্তি কমপক্ষে দ্বিগুণ, এর চেয়েও বেশি কোনো কোনো জায়গায় বেড়েছে। আমরা আমাদের যে প্রজেকশন আছে, আমরা যেটা আশা করছি, এটা যদি লিগালির অধিদপ্তরে রূপান্তরিত করা যায় এবং আমরা যে আইনগত পরিবর্তন করেছি আপনারা সবাই অবগত আছে, ইনশাআল্লাহ একটা সময় যেই মামলা কোর্টে দায়ের করা হয় যেই পরিমাণ, তার অন্তত 1/4 লিগাল এইডের মাধ্যমে নিষ্পত্তি করা সম্ভব হবে। তার মানে হচ্ছে কোর্টের উপর মামলার চাপ অনেক কমে যাবে। তো এই ধরনের অনেক কিছু আমরা সংস্কার আমরা আইন মন্ত্রণালয়ের মাধ্যমে করার চেষ্টা করেছি। একটা খুব সংস্কার যেটা আমি মনে করি আমরা আসলে ঠিক প্রপারলি রিয়েলাইজ করতে পারছি না এটা কত বড় একটা সংস্কারের কাজ হয়েছে, সেটা হচ্ছে সিপিসির ক্ষেত্রে। যেটা আমি শুনতাম যারা আমাদের মন্ত্রণালয় যারা জাজ আছে সবারই সিভিল জাজ হিসেবে কাজ করার অভিজ্ঞতা ছিল, যে ওখানে আপনার আরজি যে প্লেইন্ট আছে আর রিটেন স্টেটমেন্ট সেটা মৌখিকভাবে উপস্থাপন করতে হতো এবং এটা করতে করতে 1 থেকে 3 বছর সময় চলে যেত। 1 থেকে 3 বছর, আমাকে কি কেউ বলেছে 5 বছর নাকি যেত, এরকম উদাহরণ আছে। যাই হোক, আমি যদি অ্যাভারেজে ধরি 2 বছর যেত। এখনকার এফিডেভিটের মাধ্যমে জমা দেওয়া যাচ্ছে, 2 বছর সময় বেঁচে যাচ্ছে সিভিল মামলাতে। তারপরে জমি জমা সংক্রান্ত সিভিল মামলা হওয়ার পর ডিক্রি জারির জন্য আলাদা মামলা করতে হতো, সেখানে কমপক্ষে 3 থেকে 5 বছর লাগতো। তো এত বড় বড় যে কাজগুলো হয়েছে, মানে সমস্যাটা হচ্ছে কি, আমরা যে জিনিসটা হয়েছে সেটা আমরা লক্ষ্য করি না, আমরা যেটা হয়নি সেটা নিয়ে হাহাকার করি। যে জিনিসটা হয়েছে সেটাকে আরো ভালোভাবে কিভাবে করা যায়, আরো মানুষের মাধ্যমে কিভাবে প্রচার করা যায়, আরো বেশি উপকার ভোগীকে এটাকে জানানো যায় কিভাবে, এটা আমরা একটু কম করি। যাই হোক, আমি লিগাল এইড নিয়ে এখন একটু কম বলছি। আমি অন্যান্য সংস্কারের প্রসঙ্গে বলি, আপনারা দেখবেন প্রায় আমাদেরকে অ্যাকিউজ করা হয় এই ঐক্যমত্য গবেষণা এত আলাপ করলো, এত কিছু করলো, এত সংস্কার শোনা যায়, কোথায় সংস্কার তো কিছুই করলেন না, তাহলে কি পণ্য শ্রম হয়েছে কিনা। এখন আপনার মানে অপপ্রচারের মাত্রা এমন জায়গায় চলে গেছে যে 25 লাখ টাকা খাবারের বিল বানিয়েছে 83 কোটি টাকা। মানে একটা সবকিছুতে সীমা থাকা উচিত। তো আমরা একটা কথা বলতে পারি, এই বিভিন্ন সংস্কার কমিশনের মাধ্যমে যেই সমস্ত সংস্কার প্রস্তাব দেওয়া হচ্ছে, আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিচার বিভাগীয় সংস্কার কমিশনে যে প্রস্তাব দিয়েছে, আমারটা আমি খুব ভালো জানি, আমারটা বলছি, সেখানে কমপক্ষে 70 থেকে 80% সংস্কার ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। আপনি যদি এখন 25% বা 30% হাহাকার করেন সমস্যা নাই, কিন্তু আপনি এই 70-80% সংস্কার হয়ে গেছে কমপ্লিটলি ইগনোর করে কোথায় সংস্কার বলতে থাকবেন, তাহলে মানুষ তো একটা ভালো বার্তা পায় না। এবং আমাদের যারা আইন মন্ত্রণালয়ে যারা অফিসাররা আছেন, যারা দিনে রাতে কাজ করছেন, আমাদের সুপ্রিম কোর্টে, আমাদের অ্যাটর্নি জেনারেল অফিসে, ওনাদেরও তো একটু অ্যাকনলেজ করা দরকার। আর সংস্কারের ক্ষেত্রে আমাদের আরেকটা ব্যাপার আছে, আমাদের সমস্ত সংস্কার ভাবনা সংবিধানের মধ্যে আটকে গেছে। মানে পৃথিবীর যত সংস্কার আছে সংবিধান করতে হবে, আর সংবিধানে সংস্কার করলেই সব সংস্কার হয়ে গেল, অন্য সংস্কার কারো চোখে পড়ে না। আমি আপনাদের একটা এক্সাম্পল দিই, বাংলাদেশের সংবিধানে যখন পরিবেশ নিয়ে একটা শব্দও ছিল না, তখন পূর্বাতন বিএনপি সরকারের আমলে পরিবেশ সংক্রান্ত আইন করা হয়। দুইটা খুবই ইম্পর্টেন্ট বিধান ছিল সেখানে। একটা হচ্ছে 4 স্ট্রোক ইঞ্জিন নিষিদ্ধ করা হয়, ক্যাটালিটিক কনভার্টার লাগানো বাধ্যতামূলক করা হয়, পলিথিন ব্যাগ একটা নির্দিষ্ট থিকনেস পর্যন্ত পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়। এবং সেই সময় আমি বিভিন্ন রিপোর্টে পড়তাম যে ঢাকায় বায়ুর মান কত বেড়ে গিয়েছিল। তো একটা আইন দিয়ে আমরা তো অনেক পরিবর্তন করেছিলাম, সে ধরে রাখতে পারিনি সেটা অন্য কথা, কিন্তু করেছিলাম তো। তখন সবাই অ্যাকনলেজ করেছিল যে অসম্ভব ভালো একটা আইন হয়েছিল। অন্তত এই 2টা বিধান আমার এখনো মনে আছে, এত বছর হয়ে গেছে। তো তারপর তো আমরা পরিবেশ সংবিধান ঢুকানোর পর কি পরিবেশ ভালো হয়েছে? তা আমরা কেন সবাই ধরে নেই, মানে পুরা মনে হয় একদল মানুষ পাগল হয়ে গেছে, মানে সমস্ত সংস্কার শুধু সংবিধানে করলেই হবে, অন্য সংস্কার কোনো কিছু ইম্পর্টেন্ট না। তো আমাদের এই দেখার মানসিকতা একটু পরিবর্তন প্রয়োজন আছে। আরেকটা হচ্ছে, আমরা কেউ ধরে নেই যে সংবিধানে, আমি এটা বারবার বলি, সংবিধানে থাকলে সমস্ত সমস্যার সমাধান শেষ, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে সংবিধানে থাকলে। আমি একটা এক্সাম্পল সবসময় দিই, আবারও দিচ্ছি, প্লিজ একটু ভালো করে রিয়েলাইজ করে। আমাদের তো সংবিধানে ছিল প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি সম্পূর্ণ স্বাধীনভাবে নিয়োগ দিবেন, দিয়েছে জীবনে কখনো? তা আপনি পলিটিক্যাল কালচার চেঞ্জ করবেন না, আমরা নিজেরা চেঞ্জ হব না, আমরা মানুষ কেউ পরিবর্তন হব না, আমাদের নিজস্ব জীবন দর্শন, সংস্কৃতি, অভ্যাস, বদভ্যাস কিছুই চেঞ্জ করবো না। একটা বইয়ের মধ্যে কতগুলো ভালো ভালো কথা লিখে রাখবো আর সবাই ভালো হয়ে যাবো।
মানে অদ্ভুত। এই ভাবনাগুলোর পরিবর্তন করা দরকার আছে, রিয়ালাইজ করা দরকার আছে যে এটা কোনো সংবিধান কোনো ম্যাজিক না, আপনার মধ্যে লিখে দিলেন আর সব ভালো হয়ে গেল। তাহলে তো পৃথিবীতে আফ্রিকান দেশগুলোতে ইউরোপের চেয়ে বেটার গভর্নেন্স থাকতো। আপনি ইনভেস্টিগেট করে দেখেন, আফ্রিকান অনেক দেশের সংবিধান আছে ইউরোপের সংবিধানের চেয়ে অনেক ভালো। রাশিয়ার সংবিধানই তো আপনার ইউরোপের অনেক সংবিধানের চেয়ে ভালো, ওয়েস্টার্ন ইউরোপের। সমস্যা সমাধান হয়ে গেছে। তো আমার মনে হয় এই ব্রডার আসপেক্টগুলো আমাদের বিবেচনায় নেওয়া প্রয়োজন। আরেকটা ক্ষেত্রে সংস্কারের ক্ষেত্রে আমাদের হয়, সেটা হচ্ছে টু মাচ এক্সপেকটেশন। জীবনে একটা সুযোগ পাওয়া গেছে, সমস্ত কিছু আগে ঢুকিয়ে ফেলি, সমস্যার সমাধান হয়ে যাবে। এটা একটু বিনয়ের সাথে বলছি, একটা সাম্প্রতিক অভিজ্ঞতা আপনাদের বলি। আমরা পুলিশ সংস্কার কমিশন আইন, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় করার কথা, আমরা আইন মন্ত্রণালয় থেকে নিজেরা আইন করে দিয়ে কতবার ওনাদেরকে আমন্ত্রণ করে মিটিং করে টিটিং করে আমরা একটা আইনের খসড়া করিয়েছি। সেখানে একটা প্রস্তাব আছে যে সংস্কার যে পুলিশ যে কমিশন আছে, ওরা 3 জন আইজিপির নাম প্রপোজ করবেন, এখান থেকে সরকার একজনকে করবেন। ঠিক আছে, ওনারা 3 জন প্রপোজ করবেন, তার থেকে সরকার একজনকে আইজিপি বানাবেন। এটা যখন আপনার এই আন্তঃমন্ত্রণালয় কমিটিতে গেল, এই আইনটা প্রচন্ডভাবে ব্যুরোক্রেসি আইনের বিপক্ষে দাঁড়িয়ে গেছে। কোনোভাবেই আইন পাশ করা যায় না, বলে এটা 6 মাস কনসাল্ট করতে হবে। দিবেই না, আমরা যেটা করেছি কোনোভাবেই দিবে না। কত রকম পদ্ধতি দিয়ে এটা সম্ভব করার চেষ্টা করছি, সেটা আপনাদের এখন বলতে পারবো না, কোনো এক সময় বলবো। এটা নিয়েই আমরা পারি না, এটাই সেল করতে, এটাই ব্যুরোক্রেসিকে একসেপ্ট করাতে পারি না। তার মধ্যে আমাদের একটা প্রতিষ্ঠান থেকে বিরাট এই আইনের মধ্যে কি কি ভুল আছে, সেই ভুলের মধ্যে একটা জায়গায় বলেছে কেন 3 জনকে দিবে, একজনকে দিবে, একজনকেই সরকারকে বানাইতে হবে। আরে ভাই, 3 জনকে দিয়েই তো করতে পারি না। তো আমাদের এক্সপেকটেশন ম্যানেজমেন্ট শিখতে হবে যে আমরা ঠিক আছে, আমরা চাবো অনেক, তারপর যখন যতটা হবে অ্যাপ্রিসিয়েট করে, তারপরে বলেন ঠিক আছে নেক্সট ফেজে আমার এটুকু দরকার। রাতারাতি করে ফেললে তো সব হবে না, আমাদের এক্সপেকটেশন ম্যানেজমেন্টও দরকার আছে। এখন এই সমস্ত কথা আমি বলতাম না, আমি সরকারে আসার পর দেখেছি, আমরা যখন অ্যাক্টিভিজম করি মনে হয় কত সোজা আইন, এটা বললাম করে ফেললাম। এই আইনটা যার জন্য প্রয়োগ করবেন তাকে একসেপ্ট করতে হবে না, তার গ্রহণ করতে হবে না, সে রাষ্ট্রের অংশ না, তাকে বুঝাতে হবে না, তাকে সেন্সিটাইজ করতে হবে না, আপনি উপর থেকে দিয়ে দিলে উনি করে ফেলবে। এটা এই কাজগুলো এত সহজ না। আমরা প্রাণপণে চেষ্টা করছি। যারা আপনার মনে করেন যে এরকম সংস্কার আরো দ্রুত হওয়া উচিত, আরো অনেক বেশি হওয়া উচিত, আপনাদের এই ভাবনা, আপনাদের এক্সপেকটেশনকে সম্মান জানায় বলি। বাস্তবে করা মানে এত সহজ সাধ্য না। এবং আমি বিশ্বাস করি ক্রমান্বয়ে যদি আমরা সংস্কার করি এবং ক্রমান্বয়ে সংস্কারের পথে যাত্রাটা যদি আমাদের অব্যাহত থাকে, তাহলে আমরা আরো একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো। আর লাস্ট একটা কথা শুধু বলি, সেটা হচ্ছে আমরা অনেক আইন করি, ভালো আইন অনেক জায়গায় অ্যাপ্রিসিয়েটেড হই। আজকে সারাও অনেক অ্যাপ্রিসিয়েট করলো আইনের কথা, এর আগেও অনেক ব্যাপারে অ্যাপ্রিসিয়েট করেছে, ধন্যবাদ তাকে। আমাদের একটা মানে ভীতি কাজ করে যে এরপর তো নির্বাচিত সরকার আসবে, আমাদের এই এত কষ্টের প্রচেষ্টাগুলো কি থাকবে। তো আমি যারাই আগামী নির্বাচনে বিজয়ী হবেন, আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা এই সংস্কারগুলো ধরে রাখেন। সংবিধান সংস্কার নিয়ে আপনাদের অনেক রকম আপত্তি, অনেক রকম ভিন্ন মত আছে। এইগুলি সংস্কারে কিন্তু যে আইনগত সংস্কার, এখানে কিন্তু আপনারা কেউ ভিন্ন মত দেন নাই, কেউ দেন নাই। এমনকি উচ্চ আদালতে যে স্বাধীন সচিবালয়, সেটার পক্ষেও সমস্ত দল মতামত দিয়েছে। অন্তত এই আইনগুলা যেন কন্টিনিউটি যেন ধরে রাখা হয়। যতটুকু আমরা এগিয়েছি এটার জন্য ক্রমান্বয়ে আরো বেশি একটা শক্ত অবস্থানে নিয়ে যাওয়া হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।